বাংলাদেশে হুমকি হুঁশিয়ারি চলছে, কখনো চিকেন নেক কেটে দেওয়ার হুমকি, কখনো কলকাতা দখলের হুমকি। আসলে কি এই হুমকির জন্যই জঙ্গি ঢোকাতে শুরু করেছে বাংলাদেশ? এদেশে অসমে ফের বড় সড় সাফল্য অসম এসটিএফ এর। দুই জঙ্গি ধরা পড়লো অসমে জঙ্গি বিরোধী অভিযানে, ফের বড় সাফল্য। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, অসম এসটিএফ এর জালে আরো দুই আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি। কথা বলবো প্রতিনিধি রওনকের সঙ্গে। রওনক, এরা কারা? এই দুই জঙ্গি সম্বন্ধে কি জানা যাচ্ছে, কি বলা হচ্ছে আসাম পুলিশের পক্ষ থেকে? দেখো, এই যে আনসারুল্লাহ বাংলা টিম, তাদের আরও দুজনকে ধরলো ইতিমধ্যে আসাম পুলিশের এসটিএফ, এবং গতকালই তাদেরকে গ্রেফতার করা হয়। দুজনের নাম আব্দুর জাহার শেখ এবং জাহির মির্জা। এই দুজন কিন্তু এই গত 18 এবং 19 তারিখ যে অভিযান চালিয়েছিল আসাম এসটিএফ, যার পরে আসাম থেকে 5 জন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে 2 জন এবং কেরালা থেকে 1 জনকে পাকড়াও করা হয়েছিল। সেই অভিযানের তারা নাম দিয়েছিল অপারেশন প্রঘাত, এবং সেই অভিযান তারা বলেছিল ভবিষ্যতেও তারা চালিয়ে যাবে। ঠিক তাই সেই অভিযান চালাতে গিয়ে গতকাল এই দুজন জেহাদি জঙ্গিকে আবারও গ্রেফতার করলো আসাম পুলিশ। এবং এদের যে মূল নেতা অর্থাৎ নূর ইসলাম, যাকে এর আগেই কিন্তু আসাম পুলিশ গ্রেফতার করেছিল, তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এদের খোঁজ পাওয়া গেছে। শুধু তাই নয়, এদের থেকে প্রায় 14টির কাছাকাছি আইডিতে ব্যবহৃত সুইচ মিলেছে, একটি হ্যান্ড গ্রেনেড এবং বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ গুলি, কার্তুজ। এছাড়াও যে আইডিতে তৈরি করা যে বিস্ফোরক, সেই বিস্ফোরক কিন্তু বিপুল পরিমাণ এদের কাছেই মজুদ ছিল। অর্থাৎ এই যে জেএমবি নেতা নূর ইসলামকে গ্রেফতার করা হয়েছিল, তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করার পর বাংলা থেকে, মুর্শিদাবাদ থেকে 2 জনকে গ্রেফতার করা হয়, এবং আজ আবারও 2 জন এই আনসারুল্লাহ বাংলা টিমের, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, তাদের কাছ থেকে এরকম একাধিক বিস্ফোরক থেকে শুরু করে আইডি ব্যবহার করার যে সুইচ, অর্থাৎ আসাম পুলিশ যেটা মনে করছেন, সূত্র মারফত জানা যাচ্ছে যে হয়তো বড় সড়ো কোনো নাশকতার ছক ছিল ভারতের নর্থ ইস্ট পার্ট এবং তার মধ্যে পশ্চিমবঙ্গ, কেরালা, এই একাধিক জায়গায় কিন্তু এর আগেও এরা একটা গতকালই আমরা দেখিয়েছিলাম সুইসাইড স্কোয়াড গড়ার চেষ্টা, চক্রান্ত এই আনসারুল্লাহ বাংলা টিমের। অসমে আজকে যে ধৃত 2 জঙ্গি, সেই জঙ্গি ধরা সম্পর্কে আসামের পুলিশ কর্তা তিনি কি বলছেন দেখুন, যথেষ্ট গুরুত্বপূর্ণ। স্পেশাল টাস্ক ফোর্স অফ আসাম carried out another raid and search operation with the help of Kokrajhar police and achieved a huge success in averting a major possible terror attack by fundamentalist jihadi elements of a global terror organization, Ansarullah Bangla team, which is connected with AQIS, that is Al-Qaeda in the Indian subcontinent. 2 more jihadi cadres, one Abdul Zahir Sheikh and one Sabir Mirza, both from Kokrajhar, have been arrested, and a huge amount of arms, ammunition and explosive and warlike stores have been found. This terror module was looking to create mass destruction in the country. This entire activity is post the situation in Bangladesh. This is very clearly a sleeper cell module. যেটা বলছিলাম শুরুতেই, কলকাতা দখলের ডাক, তারপরে 7 সিস্টার্স দখলের ডাক, চিকেন নেক কেটে দেওয়ার হুঁশিয়ারি, এই সবই কি আসলে প্রমাণ হয়ে যাচ্ছে যে এগুলো করার চক্রান্ত বাংলাদেশে বসে করছে জামাত, জঙ্গি থেকে আরম্ভ করে বিভিন্ন টিম? কারণ ইতিমধ্যেই আপনারা জানেন, যেটা আমাদের প্রতিনিধি বলছিলেন, কেরল থেকে, আসাম থেকে, মুর্শিদাবাদ থেকে গ্রেফতার বেশ কয়েকজন জঙ্গি। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। উত্তাল বাংলাদেশ থেকে কলকাতা দখলের হুমকি, এই হুমকির পরেই গ্রেপ্তার 8 জঙ্গি। ভারতের 3 রাজ্য থেকে আনসারুল্লাহ বাংলা টিমের 8 জঙ্গিকে গ্রেপ্তার করেছে অসম এসটিএফ। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে 2 জন, অসম থেকে 5 জন এবং কেরল থেকে ধৃত 1 বাংলাদেশি। বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তার কলকাতা দখলের হুমকির পরেই ভারতে বাংলাদেশের 8 জঙ্গি গ্রেপ্তার, যা দেখে অনেকেরই প্রশ্ন, কলকাতা দখলের হুমকির পিছনে কি তাহলে এপার বাংলায় জঙ্গি হামলার ছক? অসম এসটিএফ এর দাবি,
ভারতে স্লিপার সেল তৈরি ছক কষে বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটি। সেই লক্ষ্যে গত মাসে রাজশাহী থেকে ভারতে আসে শাব শেখ। তাকে কেরল থেকে গ্রেপ্তার করা হয়। অসম থেকে ধৃত 5 জঙ্গির মধ্যে 2 জন পশ্চিমবঙ্গে রেইকি করে গিয়েছিল। মুর্শিদাবাদ এবং ফালাকাটায় তারা বৈঠক করে। Alias Sab Sheikh, a resident of Rajshahi, Bangladesh, was sent to India in the month of November 2024 to spread the nefarious ideology, create sleeper cells. Saad Radi visited both Assam and Bengal. 8 individuals were arrested. অসম থেকে 5 জঙ্গিকে প্রথমে গ্রেপ্তার করা হয়। তাদের জেরা করে বাকিদের সম্পর্কে তথ্য পায় অসম এসটিএফ। তার ভিত্তিতেই বৃহস্পতিবার ভোরে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে গ্রেপ্তার করা হয় আব্বাস আলী এবং মিনারুল শেখকে। হরিহরপাড়ার নিশ্চিন্তপুরের বাসিন্দা আব্বাস। মিনারুলের বাড়ি হরিহরপাড়ার কেদারতলায়। স্থানীয়দের দাবি, সম্প্রতি এলাকায় মাদ্রাসা চালু করে আব্বাস। সেই মাদ্রাসার জন্য ঘর ভাড়া নেয় মিনারুল। আব্বাস এখন মাদ্রাসা খুলেছে, এটুকু শুনেছি, এটুকু জানি। কোথায় মাদ্রাসা খুলেছে? এই বাড়িপাড়া হাটে। শুনছি যে আব্বাসকে ধরে লেগেছে ভোরবেলায়, তাই বলছে পুলিশে। কোথাকার পুলিশ নিয়ে গেছে ধরে, কিছু জানি না? বলতে পারবো না কোথাকার পুলিশ। বুঝতেই পারছেন যে ছেলে ধরে লেগেছে। মাদ্রাসা খুলবো, পড়াবো ছেলেকে, তাই বলে একটা ঘর ভাড়া করে মাদ্রাসা ওরা ছেলে পড়াতো। মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের 2 জঙ্গি। আবার এই মুর্শিদাবাদেই বাংলাদেশি দুষ্কৃতীদের তাণ্ডব। মুর্শিদাবাদে যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে তার অনেক জায়গাতেই কাঁটা তারের বেড়া নেই। এই সুযোগে বাংলাদেশের দুষ্কৃতীরা রানীতলায় ঢোকে এবং ফসল নষ্ট করে। 2 কৃষককে তারা মারধর করে। নিউজ 18 বাংলা। আর শুধু আজকে জঙ্গি ধৃত এরকম নয়, আইজি উত্তরবঙ্গ, আইজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার শুক্রবারই আশঙ্কা প্রকাশ করেছিলেন। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার শুক্রবারই একেবারে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এখানে বসেই জঙ্গিরা নাশকতার ছক কষছে। এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা, স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনের টানা এবং উত্তর পূর্বাঞ্চলের 7টি যে রাজ্য আছে শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে 2 ভাবেই, স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা। পাসপোর্ট জালিয়াতির পান্ডা সমরেশ বিশ্বাস না, তার থেকেও বড় পান্ডা ধরা পড়লো আজকে বলা হচ্ছে পুলিশের তরফে। মোক্তার আলম, মোক্তার আলম পাসপোর্ট জালিয়াতিতে ধৃত। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, এই মোক্তারের ভূমিকা কি, কিভাবে ধরা পড়লো মোক্তার আলম? সমরেশ এবং তার চক্রের বেশ কয়েকদিন ধরা পড়েছিল কলকাতা পুলিশের হাতে। তাদের জিজ্ঞাসাবাদ বা তাদের জেরা করে একের পর এক মাথার খোঁজ চালানো হচ্ছিল। সেই জায়গা থেকে মোক্তার আলমের তথ্য উঠে আসছে এবং গত রবিবার সমরেশের বাড়িতে অভিযান চালিয়ে যে সমস্ত নথিপত্র পাওয়া গেছে সেখান থেকে বেশ কিছু লিস্ট পাওয়া যায় মুক্তার সম্পর্কিত। এরপরই কাল রাতে অভিযান চালানো হয় ছোট ডাঙ্গুলিয়াতে এবং সেখান থেকেই মোক্তার এই মুহূর্তে পুলিশের জালে। আর এদিকে অনুপ্রবেশে পরিচয় বদল, প্রশ্ন উঠছে সমরেশের সঙ্গে কাজের পাশাপাশি সমান্তরাল আরো একটি চক্র চালাতো মোক্তার। অমিত, একেবারে দেখো, যেমন সমরেশ চক্রের সঙ্গে মোক্তারের যোগ পাওয়া যাচ্ছে, সমরেশের থেকে বড় মাথায় মোক্তার, এবং একইভাবে যে সমস্ত তথ্য এখনো পর্যন্ত উঠে এসছে সেই জায়গা থেকে কলকাতা পুলিশ দাবি করছে যে মোক্তারের নিজস্ব একটা নেটওয়ার্ক ছিল বা মোক্তারের নিজস্ব সমান্তরাল একটা চক্র ছিল, যে চক্রের মধ্যে আমাদের বনগাঁ, বসিরহাটে বা নদিয়ার বিভিন্ন এলাকায় এজেন্ট সাব এজেন্ট থাকতো এবং তার বাইরে বাংলাদেশেও তার এজেন্ট সাব এজেন্ট কাজ করতো, যারা মূলত বাংলাদেশ থেকে যে সমস্ত নাগরিক বা বাংলাদেশের নাগরিক এপারে এসে থাকতে চায়, বসবাস করতে চায়, এপারের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে চায় বা বিভিন্ন পরিচয়পত্র তৈরি করতে চায়, সমস্ত কিন্তু যোগাযোগের মাধ্যম ছিল সে সমস্ত এজেন্ট সাব এজেন্ট। তাদের মাধ্যমে অনুপ্রবেশকারীদেরকে এ পাশে নিয়ে আসা, তাদেরকে সেফ শেল্টার দেওয়া এবং পরবর্তী
পরবর্তীকালে তাদের ভুয়ো নথি তাদের তৈরি করে দেওয়া। এবং অন্য রাজ্যে কেউ যদি কর্মসূত্রে যেতে চায়, তেমন অনেক সময় দেখা গেছে যে বাংলাদেশ থেকে আমাদের রাজ্যে এসে সীমান্তবর্তী জেলাগুলোতে থেকে কিছুদিন থাকার পরে কেউ কেউ ভিন রাজ্যে লেবারের কাজ বা শ্রমিকের কাজ করতে চলে যেত। এই সমস্ত লেবার সাপ্লাইয়ের কাজেও কিন্তু এর মাধ্যমে হয়েছে। অমিত, তুমি আমার সঙ্গে থাকো, কারণ সমান্তরাল চক্র চালক এই মুক্তার আলম এবং ধরা পড়লো। কি বলছে তার ছেলে? জানি না, হঠাৎ আসলো পুলিশ, আসলো, আমরা কিছু কেসের ব্যাপারে আমরা কিছু জানি না। উনি কি কাজ করতো? উনি এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করে। পুলিশ আসলো, এসে আমাদের বাড়ি সার্চ করলো, সার্চ করে বাবার আধার কার্ড, প্যান কার্ড এগুলো সিজ করলো, সিজ করে নিয়ে বাবাকে নিয়ে গেল। আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট, বাবার ব্যাংকের অ্যাকাউন্টগুলো সিজ করলো, সিজ করে নিয়ে চলে। আমাদের কিছু বলেনি, কিছুই জানা নেই এই কেস সম্বন্ধে, কিন্তু পুলিশের কাছে প্রচুর তথ্য আছে। এই সব কি করা হতো বাংলাদেশে টালমাটাল পরিস্থিতির পরে? অমিত, দেখো, এই চক্র প্রায় 5 থেকে 7 বছরের বেশি সময় ধরে কাজ করছে। তবে এই চক্রের প্রথম যারা কাজ, মানে এই সমরেশ বা মুক্তা, তারা প্রথমে হাত পাকিয়েছে মূলত অনুপ্রবেশ করি, অর্থাৎ ওপার বাংলা থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন ব্যক্তিকে এপারে নিয়ে আসা, অর্থাৎ কাঁটাতার পারাপারের ক্ষেত্রে এরা তাদের নিজস্ব অপরাধ জগতে জড়িয়ে পড়ে। পরবর্তী সময় এরা ভুয়ো নথি তৈরি করার কাজ কিন্তু শুরু করবে। সেক্ষেত্রে যেমন সমরেশেরও পাঁচ ক্রাইম রেকর্ডগুলো পাওয়া গেছে। দিল্লি পুলিশ সমরেশকে গ্রেপ্তার করেছিল, চুচুড়া পুলিশ গ্রেপ্তার করেছিল, বারাসাতেও কেস ছিল। এর ক্ষেত্রেও মুক্তারের ক্ষেত্রেও চুচুড়া থানাতে কেস ছিল। 2021 সালে চুচুড়া থানায় গ্রেপ্তার করেছিল, পরে জামিনে মুক্ত হন। কিন্তু জামিনে মুক্ত পাওয়ার পর এদের জাল আরো বিস্তৃত হয়, অর্থাৎ তারা অপরাধ থেকে শুধরে না গিয়ে সেই অপরাধকে আরো সংগঠিত করার তারা চেষ্টা করতে থাকে এবং এজেন্ট সাব এজেন্ট নিয়োগ করে তারা মূলত পাসপোর্ট কেলেঙ্কারি বা আবার আসবো অমিত তোমার কাছে। এই যে ছেলে বলছিলেন না যে কেস সম্বন্ধে কিছুই জানেন না, কিন্তু এর আগেও গ্রেফতার হয়েছিল এই মুক্তার আলম। ছেলে কি বলছে আরো একবার দেখাবো। জানি না, হঠাৎ আসলো পুলিশ, আসলো, আমরা কিছু কেসের ব্যাপারে আমরা কিছু জানি না। উনি কি কাজ করতো? উনি এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করে। পুলিশ আসলো, এসে আমাদের বাড়ি সার্চ করলো, সার্চ করে বাবার আধার কার্ড, প্যান কার্ড এগুলো সিজ করলো, সিজ করে নিয়ে বাবাকে নিয়ে গেল। আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট, বাবার ব্যাংকের অ্যাকাউন্টগুলো সিজ করলো, সিজ করে নিয়ে চলে। আমাদের কিছু বলেনি। আর স্থানীয় বিধায়ক মানে হারোয়ার বিধায়ক রবিউল ইসলাম তিনি কি বলছেন দেখুন। আইন মোতাবেক সেটা চলবে। আমি এখনো পুরোপুরি ঘটনাটা জানি না, অবশ্য আমরা জানার চেষ্টা করছি যে দোষী সাব্যস্ত হলে তার সাজা হবে। প্রশাসন দেখছেন, এটা প্রশাসনের ব্যাপার, ঠিক আছে? আমরা সম্পূর্ণ সহযোগিতা করবো প্রশাসনের সঙ্গে। ধৃত মুক্তার আলমের আরো কীর্তি ফাঁস। ধৃত মুক্তার আলমের আরো কীর্তি ফাঁস। ভুয়ো নথি তৈরির অভিযোগে আগেই গ্রেফতার, যেটা বলছিলাম আপনাদের জানিয়ে রাখি, আগেই গ্রেফতার হয়েছিল মুক্তার আলম। কবে হয়েছিল, কিভাবে হয়েছিল আরো একবার জানবো প্রতিনিধি অমিতের কাছ থেকে, জিয়াউলের কাছ থেকে। একদম দেখো, 2021 সালে চুচুড়া থানায় কিন্তু এই ভুয়ো পাসপোর্ট, আধার কার্ড সহ একাধিক যে জাল নথি, সে তার জন্য কিন্তু 2021 সালে গ্রেপ্তার হয়েছিল চুচুড়া থানায়। তারপরে 22 সালেও কিন্তু গ্রেপ্তার হয়েছিল বারাসাত সহ একাধিক থানা এলাকায় কিন্তু তিনি গ্রেপ্তার হয়েছিলেন শুধুমাত্র এই জাল পাসপোর্ট এবং ভুয়ো নথি তৈরি করার জন্য। এবং এলাকার মানুষ যেটা বলছেন যে প্রচুর অচেনা মানুষ এই মুক্তারের যে অর্থাৎ দত্তপুকুর থানার বয়রা এলাকায় সেখানে কিন্তু আনাগোনা ছিল এবং এলাকার মানুষ একাধিকবার তারা সেটা বারণ করেছেন যে এখানে কেন এত বাইরের লোক, অচেনা লোক আনাগোনা হচ্ছে। এ নিয়েও কিন্তু এলাকার মানুষ এ নিয়ে সোচ্চার হয়েছেন, কিন্তু এই মুক্তার আলম কারোর কথা শুনতেন না এবং ফুলে পেঁপে উঠছিলেন, এমনটাও এলাকার মানুষ বলছেন। মানে দীর্ঘদিন ধরে এই চক্র কাজ করছিল এবং এই চক্রের মাথা হচ্ছে এই মুক্তার আলম। অর্থাৎ সমরেশ বিশ্বাসকে গ্রেপ্তার করার পরেই কলকাতা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের পরেই এই মুক্তার আলমের খোঁজ পায় এবং এই মুক্তার আলমের বাড়িতে রাতভর তল্লাশি পরে প্রচুর পরিমাণে জাল পাসপোর্ট, জাল আধার কার্ড সহ একাধিক অবৈধ নথিপত্র সে তার বাড়ি থেকে উদ্ধার করেছে কলকাতা পুলিশ। কিন্তু তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা কিছু জানতেন না, অর্থাৎ শুধুমাত্র আই কার্ড, আধার কার্ড এই সমস্ত কার্ড তারা নিয়ে গেছেন। কিন্তু দীর্ঘদিন যে চক্র চলতো সেটা পরিবার পুরোপুরি অস্বীকার করছেন। এলাকার মানুষ জাল নথি পাওয়া গেছে, তিনি কারো কথা শুনতো না তা এই মুক্তার আলম। স্থানীয়রা কি বলছেন একবার দেখাবো, তারপরে আবার তোমার কাছে আসবো। মানুষকে ঠকায়, পাসপোর্ট করে দেবো, বাইরে কাজ ভিসা করে দেবো, বাইরে কাজ দেবো, ঠিক আছে? গরিবের কাছে টাকা পয়সা নিয়ে নিজে ফর্মা মেরে বেড়ায়।
ঠিক আছে এইসব করে কিভাবে অ্যাড দিয়ে মানুষের কথা একে ওকে বলতে 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 মানুষকে 500 টাকা 1000 টাকা দিয়ে রেখে দিয়ে যে আমার নামে অ্যাড দে, এটা কর সেটা কর করে এইভাবে মানুষ আসে। ঠিক আছে, পরিষ্কার বললেন স্থানীয় বাসিন্দারা, মানুষকে ঠকায় আর পরিবার কিছুই জানে না। ওখানে কত বছর ধরে এরকম করে আসছে জাউল, মুক্তার আলম? একদম ধরো মুক্তার আলম প্রায় না হলেও 7-8 বছর একটি ছোট ভাঙাচোরা ঘরে থাকতেন, কিন্তু এই বছর 6-এর মধ্যে একেবারে বিলাসবহুল একটা বাড়ি তৈরি করেছেন সেখানে। ফলে পুরোটাই কিন্তু ভিতরে কি হতো, কাউকে সাধারণ মানুষ বা গ্রামবাসী যা প্রতিবেশী রয়েছেন তাদেরকে ঢুকতে দেওয়া হতো না। ফলে পুরো বাড়িটাই বহুদিন আটকানো থাকতো এবং প্রচুর পরিমাণে অচেনা বাইরের লোক তারা কিন্তু আসতেন, ভিতরে বেশ কিছুক্ষণ থাকতেন, তারপরে বেরিয়ে যেতেন। এবং এলাকার মানুষ এ নিয়ে একাধিকবার সোচ্চার হয়েছেন কেন এই মুক্তার আলী বাইরের লোককে এখানে নিয়ে আসা হতো। ফলে তারা সোচ্চার হয়েও কোনো কাজ হয়নি। ফলে অবশেষে একেবারে পুলিশের জালে মুক্তার আলম প্রচুর অবৈধ নথি কিন্তু তার বাড়ি থেকে উদ্ধার করেছে। মুক্তার আলমকে জেরা করেও আরো কারো সন্ধান পাওয়া যায় কিনা। আর এদিকে বাংলাদেশ সরকার সাঁড়াশি চাপে, ঘরে বাইরে, গতকাল থেকে দেখিয়েছি বিএনপির চাপে, নাগরিক মঞ্চের চাপে, এছাড়াও জামাতের চাপেও, আর সঙ্গে সঙ্গে আমেরিকার চাপ, সংখ্যালঘুদের মানবিক যে অধিকার, সেই মানবিক অধিকার যাতে রক্ষা হয়। আর এবার রাষ্ট্রসংঘ গেল বাংলাদেশে, রাষ্ট্রসংঘের টিম গেল আমেরিকার কড়া বার্তার পর। রাষ্ট্রসংঘের টিম চট্টগ্রামে পরিস্থিতি সরেজমিনে দেখলো। রাষ্ট্রসংঘের টিম আক্রান্তদের সঙ্গে কথা বললো, একটু দেখি। আমার ছেলে যেখানে এলাকাতে আসছে, আমার ছেলেকে অনেক মারধর করছে, অনেক রক্ত ভাইছে, কিন্তু আমার ছেলেকে দেখিও নাই। অনেক মারধর করে থানায় নিয়ে গেছে, কিন্তু পুলিশে মারে না, পাবলিকে মারছে। আমার ছেলে কি দোষ করছিল? কিছু করে নাই, থানায় নিয়ে গেছে, থানায় নিয়ে অনেক মামলা দিছে। ওরা বলছে কিনা আমরা ছাড়বো না, ওদের অনেক মামলা দিছে। কি করবো? আমার ছেলে কিছু, আমার নাতিকে তো ঘরে তো তুলে নিয়ে গেছে। আমার ছেলে আমি তো দেখতে পারতেছি না, বাচ্চাতে কি করবো? মেহনত করে আমাদেরকে চালাই, আমার ছেলেকে নিয়ে গেছে, কি করতে